আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন সালাম। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিল শুনানির শেষ দিন আজ। কোটা আন্দোলনে জুলাই অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হলেও খালেদা জিয়া ৯৩-এ মেধার প্রতি গুরুত্ব দেন, জানালেন এস.এম.এ. ফায়েজ। ইসলামী আন্দোলনের সাথে সমঝোতার সম্ভাবনা নেই, জানালেন মামুনুল হক। ঐক্যের জন্য শেষ পর্যন্ত অপেক্ষা করা হবে, বলছে জামাত ইসলামী। এবং ভোটার উপস্থিতি বাড়ানোর চ্যালেঞ্জ নিয়ে মানিকগঞ্জ ২ আসনে বিএনপির প্রার্থী, নিয়মিত গণসংযোগ, লেভেল প্লেইং ফিল্ড নেই অভিযোগ ১০ দলীয় জোট প্রার্থীর। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিল শুনানির শেষ দিন আজ। একই সঙ্গে দ্বৈত নাগরিকত্ব থাকা প্রার্থীরা জাতীয় নির্বাচনে অংশ নিতে পারবেন কিনা সে বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত জানাবে নির্বাচন কমিশন। রাজধানীর আগারগাঁওয়ে ১০টা থেকে এই আপিল শুনানি শুরু হয়। কমিশন জানান, আজ বিকেল ৫টা পর্যন্ত প্রায় অর্ধশত আপিল শুনানি হবে। এছাড়া অপেক্ষমান থাকা আপিলের বিষয়েও সিদ্ধান্ত হবে। শুনানি শেষ হওয়ার পরপরই কমিশন চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের প্রস্তুতি নেবে। অপরাজেয় নেত্রী সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার জীবন সংগ্রামের নানা গুরুত্বপূর্ণ দিক উঠে আসে এটিএন বাংলার বিশেষ আয়োজন সাধারণের মাঝে অসাধারণ বেগম খালেদা জিয়া শীর্ষক ইস্পাহানী মির্জাপুর শুভরাত্রি আলোচনা অনুষ্ঠানে। এটিএন বাংলার বার্তা পরিচালক হাসান আহমেদ চৌধুরী কিরণের সঞ্চালনা ও পরিচালনায় অনুষ্ঠিত এই আলোচনায় অংশ নেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসির চেয়ারম্যান প্রফেসর ডক্টর এস.এম.এ. ফায়েজ এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উপ প্রেস সচিব ও সিনিয়র সাংবাদিক আব্দুল আহমেদ। বিস্তারিত জেমস হামিমের রিপোর্টে। তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাথে বাস্তব জীবনের নানা অভিজ্ঞতা তুলে ধরেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসির চেয়ারম্যান প্রফেসর ডক্টর এস.এম.এ. ফায়েজ এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উপপ্রেস সচিব সিনিয়র সাংবাদিক আব্দুল আহমেদ। বেগম খালেদা জিয়ার যে স্মরণসভা ছিল অনুষ্ঠানে ডক্টর এস.এম.এ. ফায়েজ বলেন, সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে কোঠা এবং মেধাকে কেন্দ্র করে ২০২৪ সালের জুলাই আন্দোলনে আওয়ামী সরকারের পতন হলেও বেগম খালেদা জিয়া ১৯৯৩ সালেই মেধার প্রতি গুরুত্ব দিয়েছিলেন। নারীদের ক্ষেত্রে যদি আসি, ঢাকা ইউনিভার্সিটিতে উনি যখন আসলেন তখন আই ওয়াজ দ্য ভাইস চ্যান্সেলর এগেইন দ্যাট টাইম। তা আমি ভাবলাম যে আমার কাছে ছাত্র শিক্ষকদের জন্য কিছু একটা চাওয়া উচিত। মেয়েদের ক্রাইসিস ছিল থাকার জায়গার, সবসময় এখনো প্রকট থাকার সমস্যা। তো সেটা যখন বলা হলো, উনি সাথে সাথেই রেলওয়ের যে জায়গাটা ছিল, যেটা সিটি কর্পোরেশনে দখলে ছিল, ওই জায়গাটা উনি সাথে সাথে ডিক্লেয়ার করলেন যে এইটাই একটা হল হবে মেয়েদের, যেটা এখন বেগম সুফিয়া কামাল হল বলা হয়। সাংবাদিক আব্দুল আহমেদ তার আলোচনায় ব্যক্তি খালেদা জিয়ার উদারতার, নেতৃত্বের সত্য ও ন্যায়ের নানা গুরুত্বপূর্ণ দিক আলোচনা করেন। বেগম খালেদা জিয়া তাকে বলছেন যে আপনি কি আপনার সিদ্ধান্তে সেদিন আমাকে গ্রেপ্তার করেছিলেন? বলেন, না ম্যাডাম, সরকারি সিদ্ধান্তে সরকার আমাকে নির্দেশ দিয়েছিল। বলে, তাহলে আপনি তো রাষ্ট্রের কাজ করেছেন, রাষ্ট্র আপনাকে নির্দেশ দিয়েছে, সুতরাং রাষ্ট্রের প্রতি যদি আপনার কমিটমেন্ট থাকে আপনি আপনার কাজ করুন, আপনার পদত্যাগের প্রয়োজন নেই। এবং আমিনুল হক সাহেব উনিও পদত্যাগ করতে গিয়েছিলেন। কারণ হলো উনি আওয়ামী লীগের একজন বুদ্ধিজীবী ছিলেন এবং আওয়ামী রাজনীতির সঙ্গে উনি সংশ্লিষ্ট ছিলেন। আওয়ামী রাজনীতির সঙ্গে আমি জড়িত, তো আমি পদত্যাগ করতে চাই। বলে, কেন পদত্যাগ করবেন আপনি? আপনি কি রাষ্ট্রের প্রতি দায়বদ্ধ না? বেগম খালেদা জিয়া আপসহীন নেতৃত্ব, মানবিকতা, ন্যায়নিষ্ঠা তাকে অমর করে রাখবে, চির অমর হয়ে থাকবে তার আদর্শ। বেগম খালেদা জিয়া, যেটা আমরা বলছিলাম যে সাধারণের মাঝে অসাধারণ বেগম জিয়া, তিনি বিএনপি চেয়ারপারসন নয়, তিনি সারা দেশের মানুষের মমতাময়ী নেত্রী হিসাবে তিনি তার শেষ মুহূর্তগুলোও কিন্তু তিনি মানুষের জন্য, দেশের জন্য, সমগ্র জাতির জন্য তিনি বিসর্জন দিবার অঙ্গীকার করেছিলেন।
প্রতিহিংসা রাজনীতি তিনি করেননি। তিনি সবসময় চেয়েছেন এই বাংলাদেশকে কিভাবে আরও বেশি উন্নয়নমুখী করা যায়, আরও বেশি সমৃদ্ধিশালী করা যায়। জেমস হামিম, এটিএন বাংলা, ঢাকা। অসাধারণ খালেদা জিয়া। ইসলামী আন্দোলন বাংলাদেশকে ছাড়াই নির্বাচন করবে জামাত ইসলামী নেতৃত্বাধীন 11 দলীয় জোট। খেলাফত মজলিসের আমির মামুনুল হক জানিয়েছেন, এই মুহূর্তে ইসলামী আন্দোলনের সাথে সমঝোতার কোনো সম্ভাবনা নেই। তবে শেষ মুহূর্তেও জোটে ইসলামী আন্দোলনের ফেরার আশাবাদ জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল এহসান মাহবুব জোবায়েরের। 300 আসনের মধ্যে ফাঁকা রাখা 47টিতে জোট কাকে মনোনয়ন দেবে এ বিষয়ে লিয়াজু কমিটি সিদ্ধান্ত নেবে বলেও জানান তিনি। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বে ইসলামী ও সমমনা দল নিয়ে 2024 সালে গঠিত হয় 11 দলীয় নির্বাচনী জোট। এই জোটের অন্যতম প্রধান শরিক ছিল ইসলামী আন্দোলন বাংলাদেশ। বুধবার জোট থেকে বেরিয়ে যায় ইসলামী আদর্শভিত্তিক অন্যতম এই বড় দল। এ অবস্থায় জোট এবং নির্বাচন কেন্দ্রিক দলীয় কার্যক্রম নিয়ে জরুরি বৈঠকে বসে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ। আমিরে জামায়াত ডাক্তার শফিকুর রহমানের সভাপতিত্বে দলের মগবাজার কেন্দ্রীয় কার্যালয়ে প্রায় 10 ঘণ্টা অনুষ্ঠিত হয় এই বৈঠক। দলের সহকারী সেক্রেটারি জেনারেল এহসান মাহবুব জোবায়ের জানান, ইসলামী আন্দোলনের জোটে আসা নিয়ে এখনও আশাবাদী জামায়াত। বাস্তবতা হচ্ছে যে আমরা 11 দল, এখন 10 দল, ওনাদের জন্য তো আমরা আসন রেখেছি, আমরা চেয়ারও রেখেছিলাম, আসনও আমরা ঘোষণা দিয়েছিলাম যে এতটা আসন আছে। তো বাস্কত একটা এখনো আছে, এখনো সময় আছে, সেই সময় এখনো শেষ হয়ে যায়নি। আমাদের দরজা সবার জন্য মুক্ত। দলটি জোটে না এলে তাদের জন্য ছেড়ে দেয়া 47টি আসনের বিষয়ে লিয়াজো কমিটি সিদ্ধান্ত নেবে বলেও জানান তিনি। লিয়াজো কমিটি যেটা আছেন তারা সেটা বিষয়ে আলোচনা করছেন এবং সেটা একটি আলোচনা করে ওনারা সিদ্ধান্তে পৌঁছার পরে আমরা আপনাদেরকে জানাবো। এদিকে খেলাফত মজলিসের আমির মামুনুল হক জানান, জোটের ব্যর্থতার কারণেই ইসলামী আন্দোলনকে হারিয়েছেন তারা। ওনারা এককভাবেই সারা দেশের সকল আসনগুলোতে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। কাজে এই মুহূর্তে আমরা আর সমঝোতার তেমন কোনো আশাবাদ আর রাখছি না। বাকি আমরা এটুকু আশা রাখি যে পরবর্তীতে পথ চলতে চলতে রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নেই। জন আকাঙ্ক্ষা পূরণে ইসলামী আন্দোলন আবারও জোটে ভিড়বে বলেও আশাবাদী তিনি। এখন ইসলামী আন্দোলন যদি আমাদের সাথে যেহেতু আসছে না, কাজে সেই আসনগুলো আবার আমাদের মধ্যে পরস্পর আলোচনার মাধ্যমেই যেই আসনে যেই দলের প্রার্থীকে সবচেয়ে শক্তিশালী মনে করা হবে, সম্ভাবনাময়, তাকেই সেখান থেকে আমরা আমাদের নির্বাচনে ঐক্যের একক প্রার্থী হিসেবে মনোনয়ন করব। এর আগে জামায়াতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের সাথে কেন্দ্রীয় কার্যালয়ে বৈঠক করেন খেলাফত মজলিসের এই শীর্ষ নেতা। ইমদাদুল্লাহ বাবু, এটিএন বাংলা, ঢাকা। ঋণ খেলাপি বা বিদেশি নাগরিকদের জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেওয়া হলে এনসিপি রাজপথে নামবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। রাজধানীর বাংলা মোটরে এনসিপি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, নির্বাচন কমিশন পক্ষপাত আচরণ করলে অ্যাকশনে যাবে এনসিপি। নিজেদেরকে গণতন্ত্রের ধারক বাহক, গণতান্ত্রিক রাজনীতির পায়োনিয়ার বলে বিভিন্ন জায়গায় বলে আসছে এবং মনে করে, কিন্তু তাদের কাজকর্মে আমরা দেখি যে তারা সম্পূর্ণ 180 ডিগ্রি টার্ন নিয়ে গণতন্ত্রের বিরুদ্ধে, বাংলাদেশের সংবিধানের বিরুদ্ধে, বাংলাদেশের প্রচলিত আইনের বিরুদ্ধে কাজ করে যাচ্ছে। যদি নির্বাচন কমিশন এই ক্ষেত্রে সংবিধান লঙ্ঘন করার কিংবা কোনো ধরনের ইন্টারপ্রিটেশন দেওয়ার কিংবা কোনো ফাঁকফোকরের মধ্য দিয়ে তাদেরকে এখতিয়ার বহির্ভূতভাবে তাদের প্রার্থিতা বৈধ করার কোনো চেষ্টা করে, তাহলে আমরা একই সাথে আইনি লড়াই লড়বো এবং একই সাথে রাজপথেও নামবো। ভোটার উপস্থিতি বাড়ানোর চ্যালেঞ্জ নিয়ে নিয়মিত গণসংযোগ করছেন মানিকগঞ্জ 2 আসনে বিএনপির প্রার্থী ইঞ্জিনিয়ার মইনুল ইসলাম খান শান্ত। ভোটের মাঠে লেভেল প্লেইং ফিল্ড নেই অভিযোগ করে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন 10 দলীয় জোটের প্রার্থী শেখ মোহাম্মদ সালাউদ্দিন। নির্বাচিত হলে নদী ভাঙন রোধে স্থায়ী বাঁধ দেওয়ার পাশাপাশি বেকারমুক্ত সিংগাইর হরিরামপুর গড়ার প্রতিশ্রুতি দিচ্ছেন তারা। মানিকগঞ্জ প্রতিনিধি শহীদুল ইসলাম সুজনকে সাথে নিয়ে রিপোর্ট করছেন মিজান শাহজাহান। সিংগাইর হরিরামপুর ও সদরের 2টি ইউনিয়ন নিয়ে সংসদীয় আসন মানিকগঞ্জ 2। এখানকার বাসিন্দারা মূলত কৃষিজীবী। 14 পুরুষের পেশাকে আঁকড়ে ধরে রেখেছেন তারা।
পদ্মা নদীর ভাঙনে সর্বশান্ত হওয়ার পরেও বারবার ঘুরে দাঁড়ানো এসব মানুষ চান স্থায়ী সমাধান। নির্বাচিত হলে এসব সমস্যা নিরসনে পদক্ষেপ নেয়ার আশ্বাস দিয়েছেন বিএনপির প্রার্থী ইঞ্জিনিয়ার মইনুল ইসলাম খান শান্ত। চ্যালেঞ্জ হলো ভোটার উপস্থিতি, বিভিন্ন ধরনের কথাবার্তা শোনা যায়, তো আমার মনে হয় আমরা ওইদিকে নজর দিলে একটা ভালো রেজাল্ট আশা করছি। মানিকগঞ্জের ৩টি আসনেই ১১ দলীয় জোটের শরিকদের ছেড়ে দিয়েছিল জামাত। ইসলামী আন্দোলন বাংলাদেশ জোটে না থাকায় মানিকগঞ্জ ১ আসনে জামাতের প্রার্থী ডাক্তার আবু বকর সিদ্দিকী নির্বাচন করবেন। তবে মানিকগঞ্জ ২ ও ৩ আসনে ১০ দলীয় জোটের প্রার্থী খেলাফত মজলিসের ২ নেতা। মানিকগঞ্জ ২-এ জোট প্রার্থী শেখ সালাউদ্দিন বলেন, চাঁদাবাজ মুক্ত এলাকা গড়ার লক্ষ্যে কাজ করছেন তিনি। দেশে একজন লোক ব্যবসা করবে, একটা বিল্ডিং করবে, রাস্তায় একটা গাড়ি নামাবে, তার চাঁদা দিতে হবে কেন? এর চেয়ে একটা লজ্জাজনক ব্যাপার তো হইতে পারে, এবার মেনে নেওয়া যায়। আমি আসতে পারলে ইনশাল্লাহ এগুলোর ব্যাপারেও আমি কার্যকর পদক্ষেপ নেব। শুধু নদী ভাঙন নয়, নির্বিচারে বালু উত্তোলনের কারণেও ভিটে মাটি হারাতে হচ্ছে এ অঞ্চলের মানুষদের। সিঙ্গাইরকে বলা হয়ে থাকে ঢাকা শহরের কিচেন গার্ডেন, কিন্তু এখানে যারা কৃষিজীবী মানুষ তাদের ভাগ্যের পরিবর্তন হয়নি অতীতের কোনো সরকারের আমলেই। তবে এখানকার প্রার্থীরা বলছেন, ভোটার উপস্থিতির যে চ্যালেঞ্জ রয়েছে তাদের সামনে, সেটি পূরণে যদি এখানকার ভোটাররা সহায়তা করেন তাহলে এখানকার বাসিন্দাদের ভাগ্যের উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করে যাবেন তারা। মিজান শাহজাহান, এটিএন বাংলা, সিঙ্গাইর, মানিকগঞ্জ। রাজনৈতিক দ্বন্দ্ব এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে খুলনায় গত ১.৫ বছরে খুন হয়েছে অর্ধশতাধিক মানুষ। সেই সাথে রয়েছে বেকারত্ব, চাঁদাবাজি এবং কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য। এই পরিস্থিতিতে নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে ততই আতঙ্ক বাড়ছে খুলনা মহানগরীর বাসিন্দাদের। যারা নির্বাচিত হবেন তারা আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতিতে কাজ করবেন, এমনটাই প্রত্যাশা ভোটারদের। তরিক ইসলামের রিপোর্ট। খুলনা সদর ও সোনাডাঙ্গা থানা নিয়ে গঠিত খুলনা ২ আসন। বিভাগীয় শহর হয়েও উন্নয়ন থেকে বঞ্চিত এ জনপদের বাসিন্দারা। ভোটাররা বলছেন, যারা এলাকার উন্নয়নে কাজ করবেন এমন প্রার্থীকেই বেছে নেবেন তারা। আমরা যারা সাধারণ মানুষের যারা শিক্ষা, স্বাস্থ্য, চিকিৎসা এবং মানুষের যে মৌলিক 5টি চাহিদা আছে, চাহিদা যেটা পূরণ করতে পারে তেমন একজন প্রার্থীকে আসলে সবাই আশা করে। যে খুলনায় নির্বাচিত হলে সন্ত্রাসবাদ দুর্নীতিমুক্ত হবে, আমরা তাকেই ভোট দিব। যেই দলই আসুক, আমরা সবাই পরিবার আগে বন্ডেজ, তারপরে দল। আমরা সাধারণ মানুষ যাতে ঠিকমতো চলতে পারি, যারা বেকার আছে তাদের কর্মস্থান পাক, আমাদের শিল্প এলাকা খুলনা যে জুট মিলগুলো আছে আবার চালু হোক, এটা আমাদের আশা করি আর কি। বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত এই আসনে ভোটের মাঠে লড়ছেন সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু। জানান, নির্বাচিত হলে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে তার প্রধান লক্ষ্য। একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে একটি সরকার গঠন এবং একটি ভয়হীন নিরাপদ বাংলাদেশ, নিরাপদ খুলনা গঠন করাই আমাদের লক্ষ্য। সেক্ষেত্রে উন্নয়নই হবে আমাদের মূল চাবিকাঠি। আমরা মানুষকে স্বস্তি দেবো, শান্তি দেবো এবং এই শহরের মানুষদেরকে আমরা একটা উচ্চতায় নিয়ে যাব। সেটি হচ্ছে উন্নয়ন খুলনা, সমৃদ্ধ খুলনা, ক্লিন খুলনা এবং গ্রিন খুলনা সিটি আমরা গঠন করব ইনশাআল্লাহ। এদিকে ভোটের মাঠে জয়ের ব্যাপারে আশাবাদী দাঁড়িপাল্লার প্রার্থী মহানগর জামায়াতে ইসলামীর সেক্রেটারি শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল। খুলনা নগরীকে পর্যটন নগরীতে পরিণত হবে, অর্থনৈতিক দিক থেকে অঞ্চল আরও বেশি সমৃদ্ধ হবে। তো আমরা এভাবে পর্যায়ক্রমে, তারপর তো আরও আইন শৃঙ্খলার বিষয় এখানে আছে, এখানে মাদকের বিষয় আছে, ব্যাপক চাঁদাবাজি থেকে, ব্যাপক হানাহানি থেকে, এগুলো থেকে জনগণ একটি শান্তির সমাজ, একটি পরিবেশ চায়। সেক্ষেত্রে তারা বেছে নিয়েছে দাঁড়িপাল্লা প্রতীকে এবার দেখা দরকার। এই আসনে মোট ভোটার ৩,৩২,০০০-এর কিছু বেশি। তরিক ইসলাম, এটিএন বাংলা, খুলনা। আবারও সালাম স্টিল ভোটের গাড়ির খবর। খুলনা ৩ আসনের খালিশপুর এলাকায় আছেন সহকর্মী তরিক ইসলাম, সেখান থেকে নির্বাচনের খবর জানাবেন তিনি। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে আজ আমরা চলে এসেছি শিল্পনগরী খুলনাতে। আমরা এখন রয়েছি খুলনা ৩ আসনের অন্তর্গত খালিশপুর এলাকায়। আমরা সকাল থেকে এলাকার ভোটারদের সঙ্গে কথা বলেছি, জানতে চেয়েছি আসন্ন নির্বাচন নিয়ে তাদের মনোভাব কি। আমার পাশে 2জন সম্মানীয় ভোটার রয়েছেন, তাদের সঙ্গে একটু কথা বলবো। আপনার কাছে একটু জানতে চাই, আপনাদের এই এলাকার খুলনা ৩ আসনের সমস্যাগুলো কি কি আছে? সমস্যাগুলো হচ্ছে মিল কলকারখানাগুলো হচ্ছে মানে চালু করলে আমাদের ভালো হতো, এবং এখানে হচ্ছে বেকারত্বের সমস্যা বেশি, মাদকের সমস্যা আছে, যেমন ধরেন নারীদের হেনস্থা হতে হচ্ছে। ধন্যবাদ আপনাকে। আপনার কাছে একটু জানতে চাইবো, সামনে যে নির্বাচন, যে প্রার্থীরা নির্বাচনে জয়লাভ করবেন তাদের কাছে আপনাদের প্রত্যাশা কি থাকবে, চাওয়া পাওয়া কি থাকবে? আমার হচ্ছে প্রত্যাশা থাকবে যেন নারীরা রাস্তায়
ভালোভাবে চলাফেরা করতে পারে এবং ভালো করে যেন তাদের কাজের ক্ষেত্রে যেন কোনো সমস্যা না হয়। ধন্যবাদ আপনাকে। শুনছিলেন যে এখানকার ভোটার যারা রয়েছেন তারা বলছিলেন যেহেতু এটা শিল্প অঞ্চল এবং দীর্ঘদিন যাবত এখানকার শিল্প কলকারখানা বন্ধ রয়েছে, যার ফলে কর্মসংস্থানের একটা ব্যাপক ঘাটতি এখানে রয়েছেন। তারা বলছেন আসন্ন নির্বাচনে জয়ের মাধ্যমে যারাই ক্ষমতায় আসবেন তারা এলাকার শান্তি শৃঙ্খলা অবস্থার উন্নতি করবেন, পাশাপাশি এলাকার যে শিল্প অঞ্চল সেই শিল্প অঞ্চল তাদের আগের রূপে যেন ফিরে আসতে পারবে সেই ব্যাপারে তারা সজাগ দৃষ্টি রাখবেন। তো খুলনা থেকে এই ছিল আমার কাছে ভোটের গাড়ি নিয়ে সব শেষ। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে গাজীপুরের বড়বাড়ির বাজার থেকে সেখানকার সবশেষ নির্বাচনী খবর জানাচ্ছেন সহকর্মী জামিল হাসান শান্ত। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে আমরা বর্তমানে অবস্থান করছি বড়বাড়ি বাজারে। এটি গাজীপুর ৬ আসনের অন্তর্ভুক্ত এলাকা। যারা স্থানীয় বাসিন্দা রয়েছে তাদের সাথে আমরা কথা বলে যতটুকু জানতে পেরেছি তারা বলছে আমাদেরকে এই এলাকার সড়ক ব্যবস্থা কিন্তু তেমন উন্নত নয়। সেই পাশাপাশি এলাকায় কিন্তু বিপুল সংখ্যক মানুষ বসবাস করে এবং এলাকায় গার্মেন্টস রয়েছে। সেই পাশাপাশি বিভিন্ন কোম্পানি থাকার কারণে এলাকায় কিন্তু বিপুল পরিমাণ শ্রমিক এখানে বসবাস করে, কিন্তু সেই পরিমাণে কিন্তু এলাকায় উন্নত মানের স্বাস্থ্য সেবার জন্য তেমন কোনো হাসপাতাল কিংবা শিক্ষা প্রতিষ্ঠান নেই বলে এলাকায় স্থানীয় বাসিন্দারা আমাদেরকে জানিয়েছেন। তারা বলছেন এলাকার প্রধান সমস্যা যেটি মাদকের একটি আস্তানা রয়েছে সেগুলো যে দূর করতে পারবেন এবং এলাকায় উন্নত মানের শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি উন্নত মানের হাসপাতাল যে করতে পারবেন তাকে কিন্তু আগামী নির্বাচনে এলাকার মানুষরা ভোট দিয়ে জয়যুক্ত করবেন। এবং এলাকায় যারা প্রার্থীরা রয়েছেন তারা কিন্তু বিধিনিষেধের কারণে তেমন কোনো প্রচারণার কাজটি চালাতে পারছেন না, তবে তারা ভোটারদের দ্বারে গিয়ে বিভিন্ন উন্নয়নমূলক প্রতিশ্রুতি তারা দিচ্ছেন। আপনাকে জানিয়ে রাখতে চাই এলাকায় ভোটার সংখ্যা রয়েছে প্রায় ৪ লাখেরও বেশি। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে এই ছিল আমার কাছে গাজীপুর ৬ আসন থেকে সর্বশেষ। সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। গ্রিনল্যান্ড দখলের সিদ্ধান্তের বিরোধিতা করায় ইউরোপের ৮ দেশের সব রপ্তানি পণ্যের ওপর ১০% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অতিরিক্ত শুল্ক আরোপের আওতায় পড়া দেশগুলো হল ডেনমার্ক, নরওয়ে, সুইডেন, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস, ফিনল্যান্ড ও গ্রেট ব্রিটেন। তিনি জানান এই শুল্ক আগামী ১ ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে এবং জুনে তা বেড়ে ২৫% পৌঁছাবে। ট্রাম্পের দাবি ইউরোপীয় দেশগুলো দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের সহায়তা ও নিরাপত্তার সুবিধা ভোগ করছে, যা এখন ফেরত দেওয়ার সময় এসেছে। একই সাথে এই অঞ্চলটি রাশিয়া ও চীনের প্রভাবমুক্ত রাখতে গ্রিনল্যান্ডকে মার্কিন অঙ্গরাজ্য করতে চান বলেও জানান তিনি। তবে তার এই সিদ্ধান্তে নিন্দা জানিয়েছেন ইউরোপীয় নেতারা। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়ার আয়োজন করেছে অবসরপ্রাপ্ত সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যদের ১৩টি প্রতিষ্ঠানের সমন্বয়ে গঠিত রিটায়ার্ড আর্মড ফোর্সেস কাউন্সিল। এতে কাউন্সিলের উপদেষ্টা অবসরপ্রাপ্ত কর্নেল জগলুল আহসান সহ ১৩টি সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক ও অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। এ সময় তারা শহীদ প্রেসিডেন্ট জিয়া ও বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করেন। বক্তারা বলেন, জাতি তাদের মতো অনন্য নেতৃত্ব, সততা ও অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন অবস্থান ধারণ করে আগামী দিনে দেশকে এগিয়ে নিয়ে যাবে। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা ও জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মতবিনিময় সভার আয়োজন করছে জমিয়তে ওলামায়ে ইসলাম বাংলাদেশ। সিলেটের দক্ষিণ সুরমা উপজেলায় আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট ৩ আসনে বিএনপি জমিয়ত জোট মনোনীত প্রার্থী এম এ মালিক। সভায় একই আসনের জমিয়ত ওলামায়ে ইসলামের প্রার্থী নজরুল ইসলাম আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এম এ মালিকের পক্ষে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। এ সময় জমিয়তের সকল নেতাকর্মীকে ধানের শীষ প্রতীকের পক্ষে কাজ করার নির্দেশনা দেন তিনি। খেলার খবর। ম্যানচেস্টার ইউনাইটেডের তত্ত্বাবধায়ক কোচ হিসেবে মাইকেল ক্যারিক শুরুটা দুর্দান্তভাবে করলেন। ইংলিশ প্রিমিয়ার লিগে নগর প্রতিদ্বন্দ্বী সিটিজেনদের ২-০ গোলে পরাজিত করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। নিজেদের মাঠ ওল্ড ট্রাফোর্ডে উজ্জীবিত ফুটবলই খেলতে থাকে রেড ডেভিলরা, কিন্তু প্রথমার্ধে কোনো গোলের দেখা পায়নি। ম্যানচেস্টার সিটিও গোল করতে ব্যর্থ। বিরতি থেকে ফিরে খেলার ৬৫ মিনিটে ব্রায়ান এমবেউমো এগিয়ে দেন ম্যানচেস্টার ইউনাইটেডকে, আর ৭৬ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন প্যাট্রিক ডোরকো। এই জয় লিগ টেবিলে পঞ্চমে উঠে এলো ম্যানচেস্টার ইউনাইটেড, আর টানা ৪ ম্যাচ জয় বঞ্চিত রইল পেপ গার্দিওলার দল।
লেভান থেকে 2-0 ব্যবধানে হারিয়ে স্প্যানিশ লা লিগায় আবারও শীর্ষস্থানে ওঠার চেষ্টায় আছে রিয়াল মাদ্রিদ। তবে নিজেদের মাঠে প্রথমার্ধে তারা বিপদে পড়ে ছিল নিষ্প্রভ। তাতে প্রথমার্ধে কোনো দল গোলের দেখা পায়নি। দ্বিতীয়ার্ধে পাল্টে যায় খেলার দৃশ্যপট। 58 মিনিটে পেনাল্টিতে গোল করে কিলিয়ান এমবাপ্পে এগিয়ে দেন দলকে। এরপর কর্নার থেকে আসে দ্বিতীয় গোল। রাউল অ্যাসেনসিও রিয়াল মাদ্রিদের হয়ে দ্বিতীয় গোলটি করেন। এই জয়ের পর লিগ টেবিলের শীর্ষ দল বার্সেলোনার চেয়ে 1 পয়েন্ট পিছিয়ে রইল রিয়াল মাদ্রিদ। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিল শুনানির শেষ দিন আজ। কোটা আন্দোলনে জুলাই অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হলেও খালেদা জিয়া 93-এ মেধার প্রতি গুরুত্ব দেন, জানালেন SMA ফায়েজ। ইসলামী আন্দোলনের সাথে সমঝোতার সম্ভাবনা নেই, জানালেন মামুনুল হক। ঐক্যের জন্য শেষ পর্যন্ত অপেক্ষা করা হবে, বলছে জামাত ইসলামী। এবং ভোটার উপস্থিতি বাড়ানোর চ্যালেঞ্জ নিয়ে মানিকগঞ্জ 2 আসনে বিএনপির প্রার্থী নিয়মিত গণসংযোগ, লেভেল প্লেইং ফিল্ড নেই অভিযোগ 10 দলীয় জোট প্রার্থীর। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।